অ্যালজেব্রায় অনেক বড় টেবিল তৈরি হবে, নিচেরটা কিন্তু ওই তুলনায় অনেক ছোট টেবিল তৈরি হবে, ফলে আমাদের আই অপারেশনটা কমে যাবে আর কি। যে স্টুডেন্ট 10,000 স্টুডেন্ট থাকে এবং ডিপার্টমেন্ট 50 ডিপার্টমেন্টস থাকে, তাহলে প্রথম সলিউশনে যে এইটা প্রথম সলিউশনের জন্য কিন্তু আমাদের টেম্পোরারি টেবিলের সাইজ হবে প্রায় 5 লাখ, আর সেকেন্ড সলিউশনটা এটার সাইজ হবে অনলি 10,000। কারণ আমরা কি করছি, ডিপার্টমেন্টটা কমিয়ে নিচ্ছি আগে, যত কমিয়ে নেওয়া যায় তত ভালো আর কি। কমিয়ে নেওয়ার পরে আমাদের প্রোডাক্ট বা কার্টেশিয়ান প্রোডাক্ট করতে হবে আর কি। এখানে একটা এক্সাম্পল দেওয়া, সরি এখানে এটা দেওয়া আছে যে কিভাবে কোয়ারি প্রসেসটা হয়। প্রথমে কোয়ারি এসকিউএল কোয়ারিটা লেখা হয়, তারপরে এটা কোয়ারি প্রসেসরের মধ্যে যায় এবং এটা আমাদের রেজাল্ট পেটে সংক্ষেপে আমরা বলা হলো। এবং এর কয়েকটা স্টেপস আছে, প্রথমে পার্সিং এবং ট্রান্সলেশন হবে, সেকেন্ড হলো অপটিমাইজেশন হবে। অপটিমাইজেশন মানে কি, যে এর কতগুলো আসলে কিভাবে আসলে রিলেশনাল অ্যালজেব্রা লেখা যায় এবং এর মধ্যে কোনটা আসলে মোস্ট অপটিমাইজড বা বেস্ট, সেইটা তখন এক্সিকিউশন হয়, মানে ফাইনাল ইভ্যালুয়েশন হয় আর কি। তো এখানে এই ব্লক ডায়াগ্রামে দেখা যাচ্ছে যে প্রথমে কোয়ারি আসলো, তারপরে পার্সার আর ট্রান্সলেশন সিনট্যাক্স এডিটর দেখা হলো, হ্যাঁ, তারপরে এর ইকুইভ্যালেন্ট একটা রিলেশনাল অ্যালজেব্রা এক্সপ্রেশন লেখা হবে, সেখান থেকে অপটিমাইজারে যাবে। অপটিমাইজার দেখবে যে কোন রিলেশনাল অ্যালজেব্রা একটা বেশি ইফেক্টিভ বা অপটিমাইজ, অর্থাৎ এখানে একটা আমাদের এক্সিকিউশন প্ল্যান তৈরি হবে। তারপরে সেই এক্সিকিউশন প্ল্যান ডাটাবেস থেকে ডাটা নিয়ে এটা এক্সিকিউট করবে আর কি, ফাইনালি কোয়ারি আউটপুটটা পাবে আর কি। এই সিম্পল একটা কোয়ারি অপটিমাইজার বা যেটা বলে যে কোয়ারি কিভাবে আসলে এক্সিকিউট করবে। তার মানে কোয়ারি প্রথমে প্লেস হবে, তারপরে এটা পার্সার হবে, সিনট্যাক্স চেক হবে, তারপরে এটা ইকুইভ্যালেন্ট রিলেশনাল অ্যালজেব্রা লেখা হবে, তারপর অপটিমাইজারে দেওয়া হবে যে কোন কোন মানে একাধিক সলিউশন আমাদের থাকবে, একাধিক রিলেশন অ্যালজেব্রা যদি থাকে তখন কোনটা আসলে মোস্ট অপটিমাইজ হবে সেটা এই অপটিমাইজার ঠিক করবে আর কি। সেখান থেকে এক্সিকিউশন প্ল্যান ঠিক হবে, এক্সিকিউশন প্ল্যান ঠিক হওয়ার পরে সেটা ডাটাবেস থেকে ডাটা নিয়ে সে এক্সিকিউশন শুরু করে সেটা ফাইনাল আউটপুট পাওয়া যাবে। আমরা বাইরে থেকে আসলে এই কোয়ারিটা দিয়ে আর আউটপুটটা দেখি আর কি, ভিতরে এইগুলো আসলে আমাদের ডিবিএমএস সিস্টেম তৈরি করে। আচ্ছা, এখানে ডিটেলস দেওয়া আছে যে পার্সার কি কাজ, আমি অলরেডি বলেছি পার্সার কি কাজ করছে এবং এক্সিকিউশন প্ল্যান কি, কোয়ারি এক্সিকিউশন ইঞ্জিন কি, এটা একটু দেখে নেবা। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এখানে কোয়ারিটা কি আছে, কোয়ারিটা আছে যে এইটা একটা ধরে নাও যে আমাদের ব্যাংকিং ডাটাবেস, ব্যাংকিং ডাটাবেসে কি আছে, ব্যালেন্স আছে, অ্যাকাউন্ট আছে। এখানে বলা হচ্ছে যে যে যাদের ব্যালেন্স 22,500 এর নিচে, হ্যাঁ, সেই সমস্ত টাপলগুলো সিলেক্ট করার জন্য আর কি, তাদের শুধুমাত্র অ্যাকাউন্টগুলো দেখবো আর কি। তাহলে এই দুইভাবে কিন্তু আসলে এটা লেখা যায়। এখানে প্রথমে কি করা হয়েছে, প্রথমে 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 কিন্তু এখানে প্রজেক্ট করা হয়েছে। প্রজেক্ট মানে সব, মানে অ্যাকাউন্ট থেকে সব ব্যালেন্সগুলো নিয়ে নেওয়া হয়েছে, তাই না? অ্যাকাউন্ট হলো আমাদের টেবিল, টেবিল থেকে সব ব্যালেন্সগুলো নিয়েছি, তারপরে ওই ব্যালেন্সগুলোর মধ্যে যেগুলো ব্যালেন্স 2,500 এর নিচে সেই টাপলগুলো সিলেক্ট হয়েছে। এটা একটা টেকনিক। সেকেন্ড টেকনিক কি, আগে সিলেক্ট অপারেশন করা। সিলেক্ট অপারেশন করে কি হবে, প্রথমে আমি আমার টেবিল থেকে যাদের ব্যালেন্স 2,500 নিচে আছে সেই টাপলগুলো সিলেক্ট করে নেব, এরপর ওই টাপলগুলো থেকে কেবলমাত্র ব্যালেন্সটা সিলেক্ট করবো। তার মানে প্রথম স্ট্র্যাটেজিতে কি হয়েছে, আগে প্রজেক্ট, মানে কলাম সিলেকশন, দেন সিলেক্ট রো সিলেকশন। আর সেকেন্ডে কি হয়েছে, আগে রো সিলেকশন পরে কলাম সিলেকশন।
দুটো স্ট্র্যাটেজিতে করা যায়, তখন আমার দেখতে হবে যে কোনটা আসলে অপটিমাইজ হচ্ছে আসলে। আচ্ছা, এখন মানে এই যে ইভ্যালুয়েশন প্ল্যান তৈরি করতে হবে যে কোনটাতে আসলে কস্ট কম করছে। কস্ট মানে আয়ও কষ্টটা কম হচ্ছে, ডাটা ট্রান্সফার কম হচ্ছে, টেম্পোরারি টেবিল সাইজ মানে কম হচ্ছে, সেইগুলো আমাদের দেখতে হবে। আচ্ছা, এই এক্সাম্পলটা আমি একটু এগিয়ে নিয়ে যাচ্ছি। যে এইখানে এটা বইতে আছে মোস্ট অল এক্সাম্পলটা, ফাইন্ড দ্য নেমস অফ অল কাস্টমার্স হু হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অ্যাট এনি ব্রাঞ্চ লোকেটেড অ্যাট ব্রুকলিন। সিলভার্জের বইতে মোস্ট প্রবলি এই প্রবলেমটা আছে যে এই ব্রুকলিন ব্রাঞ্চে যে সমস্ত কাস্টমাররা আছে বা যাদের অ্যাকাউন্ট আছে তাদের নাম দাম আমি চাচ্ছি আসলে। তাহলে এখানে টেবিল কয়টা আছে? এই ডাটাবেজে টেবিল আছে আমাদের, ব্রাঞ্চ টেবিল আছে, ব্রাঞ্চ টেবিল আছে, একটা অ্যাকাউন্ট টেবিল আছে এবং একটা ডিপোজিটার টেবিল আছে আর কি। তিনটা টেবিলে তিন রকমের ইনফরমেশন আছে আসলে। তো দেখা যাচ্ছে এই কোয়ারিটা করতে গিয়ে আমাকে কি লিখতে হবে? তিনটা টেবিলে যেহেতু ইনফরমেশন আমাদের দরকার, তিনটা টেবিলকে আমরা কি করব? আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট করব। যে এইটা আর এটা প্রথমে কার্টেশিয়ান প্রোডাক্ট করলাম, তারপরে ওটার সাথে এইটা, তাহলে তিনটা মিলে কিন্তু একটা বিরাট ফ্যাট টেবিল তৈরি হবে। এইখানে আমি কি করব? আমি ব্রাঞ্চ সিটি সমান কি দেব? কন্ডিশনটা ব্রাঞ্চ সিটি সমান সমান আমি বলবো যে ব্রুকলিন সিলেক্ট করো, তাহলে ব্রুকলিন যে টাপলে আছে সেই টাপলগুলো সিলেক্ট হয়ে যাবে। ওখান থেকে আমি কি করব? কাস্টমার নেম আমি বের করে নেব, কোন কোন কাস্টমার। এটা খুব মানে মানে একটা কি বলবো, এটা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ আর কি, এখানে কোনো অপটিমাইজেশন কিন্তু ইউজ করা হয়নি। আচ্ছা, এবার আসো, ধরে নিচ্ছি আমি এখানে আমাদের 100টা ব্রাঞ্চ আছে, 100টা অ্যাকাউন্ট আছে এবং 100টা ডিপোজিটর আছে, এবং ব্রুকলিনে কি আছে? 50টা জায়গায় ব্রুকলিন আছে, তাই না? তাহলে আমাদের টোটাল সাইজ কত হবে? এই তিনটা গুণ করলে কিন্তু 100 × 100 তাহলে হবে আমাদের 10,000, 10,000 গুণ হলে আবার 100, তাহলে মনে কত হবে? 10 লাখ স্যার। 10 লাখ, বুঝছো? যদিও খুব বেশি কিন্তু ডাটা না, মাত্র 100টা ব্রাঞ্চ, 100টা অ্যাকাউন্ট, মাত্র 100টা ডিপোজিটার, কিন্তু এই তিনটা যখন কার্টেশিয়ান প্রোডাক্ট করবো তখন 10 লাখ একটা সাইজের একটা টেম্পোরারি টেবিল হবে এবং এটা র্যামে থাকবে। কিন্তু তারপরে আমরা কি করছি? তারপরে আসলে আমরা হ্যাঁ এই সিটি এগুলো ব্রুকলিন কিন্তু ইমপ্লিমেন্ট করছি। এখন দেখো, এটাকে আরেকটা মানে আমি যদি ইভ্যালুয়েশন প্ল্যান একটু চেঞ্জ করি, কি হবে এখানে? আমি এখানে কি করছি? এই জায়গায় এই জায়গায় আগে আমি কি করে নিচ্ছি? আগে এই যে ব্রাঞ্চ থেকে, ব্রাঞ্চের মধ্যে কিন্তু ব্রুকলিন আছে, ব্রাঞ্চ থেকে কি করতেছি আমি? আগে ব্রুকলিন গুলো আলাদা করে নিচ্ছি। তাহলে ধরে নিচ্ছি যে আমি 100টার মধ্যে 50টা ব্রুকলিন ছিল, যে 50টা, আর এদিকে এগুলো আমি ঠিকই ধরছি যে অ্যাকাউন্ট 100টা ছিল এবং ডিপোজিটার 100টা ছিল। তাহলে এবার কত হচ্ছে? এবার দেখা যাবে যে 10 লাখ হয়নি, এবার মনে 5 লাখ হয়েছে আর কি, টোটালটা আর কি। ড্রামাটিক্যালি অর্ধেক হয়ে গেছে। একটা জাস্ট আমরা টেকনিক ইউজ করছি যে সিলেক্ট করে নিচ্ছি আগে কোন একটা মানে ব্রাঞ্চ টেবিলটাকে ছোট করে নিচ্ছি, মানে আগে যেগুলো টাপল আমাদের দরকার নাই সেগুলো বাদ দিয়ে রাখবো। তাহলে সিলেক্ট অপারেশনটা সবসময় আমাদের আগে করতে হবে। মানে তাহলে কি হবে? আমাদের ইন্টারমিডিয়েট যে রিলেশনটা হবে বা টেম্পোরারি টেবিলটা হবে, ওইটা এটা ড্রামাটিক্যালি কমে যাবে সাইজটা আর কি। আচ্ছা, হলো এইখানে এটা একটু দেখাই আমি কি করা হলো। তাহলে এটা আমি গ্রাফিক্যালি দেখতে পারি আর কি। গ্রাফিক্যালি কি হলো? অ্যাকাউন্ট এবং ডিপোজিটার কার্টেশিয়ান প্রোডাক্ট করা হলো প্রথমটা আর কি, যেটা এটা আলোচনা ছিল। এটা যখন কোনো কন্ডিশন বা কোনো অপটিমাইজেশন টেকনিক ইউজ করা হয়নি, তখন অ্যাকাউন্ট এবং ডিপোজিটার কার্টেশিয়ান প্রোডাক্ট, তার সাথে এইটা কার্টেশিয়ান প্রোডাক্ট, তারপরে কিন্তু এইটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে। এই যে এটা, এই কন্ডিশনটা বা সিলেক্ট অপারেশনটা, এখানে
ওই যেটা বলো 10 লাখ রেকর্ড তৈরি হবে। কিন্তু এইখানে কি হচ্ছে, এইখানে দেখো অ্যাকাউন্ট আর ডিপোজিটের ঠিকই আমরা করলাম, কান্ডিশন প্রোডাক্ট করা হলো। এইখানে কিন্তু 10,000 রেকর্ড হয়েছে, এখানে 10,000, এখানে 10,000। এইখানে দেখো ব্রাঞ্চে ছিল 100, এখানে ছিল 100, এর মধ্যে এখানেই কন্ডিশনটা ইমপ্লিমেন্ট করা হলো যে সিটি সমান সমান ব্রুকলিন, যেটা তখন 50টা রেকর্ড পেয়েছে, 50 গুণ তখন কি হবে, এই যে 1,000, এটা মনে হয় কত হবে, এটা 50,000 নাকি 50,000 হবে কিন্তু। স্যার এটা 5 লাখ হওয়ার কথা, আর ওই পাশে স্যার 10,000 হওয়ার কথা স্যার। সরি, এটা 10,000, রাইট, এটা 5 লাখ হবে। হ্যাঁ, এটা 5 লাখ, মানে অর্ধেক হয়েছে কিন্তু অলরেডি। স্যার আমরা যে কোয়েরি লিখি, মানে কোয়েরি যে এক্সিকিউট করতেছে সেটা কি অটোমেটিক অপটিমাইজ হইতেছে নাকি আমাদের কোয়েরি লেখার সময় অপটিমাইজ করতে হইতেছে? অপটিমাইজ হচ্ছে আসলে, কিন্তু আমি বাইরে থেকেও যদি অপটিমাইজার না থাকে, আমার উচিত যে কোয়ারিটা অপটিমাইজড হইতে লেখা। আমি যদি বাইরে থেকে অপটিমাইজড হইতে লিখি তাহলে আরো কিন্তু ভালো হবে আর কি। জি স্যার। বুঝতে পারছো? ওকে, তো এইখানে এই যে এক্সাম্পলটা এখানে দেখা যাচ্ছে যে ওই আগের এক্সাম্পলটাই, যে এটা মানে আমরা আগেই দেখলাম যে এই যে এখানে কোন একটা মানে স্টুডেন্টের আইডি খুঁজছি, তাই না, স্টুডেন্ট, এবং ওই স্টুডেন্ট কোন ডিপার্টমেন্টে পড়ে সেটা আমার দরকার। তাহলে আমি প্রথমে কি করলাম, স্টুডেন্ট এবং ডিপার্টমেন্ট কার্টেশিয়ান প্রোডাক্ট করার পরে কন্ডিশন কি কি দিয়েছি, দুই কন্ডিশনের যেটা জয়েন কন্ডিশন, যেটা যে ডিওনো সমান হইতে হবে, স্টুডেন্টের ডিওনো এবং, তাই না, স্টুডেন্টের ডিওনো আর ডিপার্টমেন্টের ডিওনো সেম হইতে হবে, এবং স্টুডেন্ট আইডি 100 হইতে হবে, এবং ওখান থেকে আমি এস নেম মানে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ডি নেম, ডিপার্টমেন্ট নেম আমি আলাদা করে নিচ্ছি। এটা একটা টেকনিক। আবার কি হইতে পারে, আমি দেখো আমি প্রথমে কি করলাম, স্টুডেন্ট থেকে স্টুডেন্ট আইডি দিয়ে, তার মানে একটাই পাওয়া যাবে, কিন্তু মানে এটাই দেখার বিষয় আর কি। এখানে কি ছিল, ধরি আমি যদি বলি যে 1,000 স্টুডেন্ট ছিল, তাহলে 1,000 গুণ কিন্তু কি হয়ে যাবে, ডিপার্টমেন্ট যদি 50টা হয় তাহলে 50,000 হয়ে যাবে। কিন্তু কিন্তু আমি এখানে কি করছি, এইখানে কি হচ্ছে, যে এই জায়গায় হয়ে যাচ্ছে কিন্তু মাত্র একটা রেকর্ড, তার সাথে এখন 50টা কার্টেশিয়ান প্রোডাক্ট করলে মাত্র 50টা রেকর্ড কিন্তু এখানে এখানে 50,000 হয়ে যাচ্ছিল। এর নিচেরটা কিন্তু তাহলে অপটিমাইজড, কিন্তু আমি জাস্ট একটু টেকনিক ইউজ করছি, এবং এটাই এখানে লেখা আছে, দেখো যে উপরে এই যে ও এখানে 10,000 নেওয়া হয়েছিল না, 10,000 গুণ 50, তাহলে 5 লাখ হবে। আর এখানে 1 গুণ 50 মানে মাত্র 50টা, কোথায় 5 লাখ আর কোথায় হলো 50টা। আচ্ছা, এখন আমরা এই যে ইকুইভ্যালেন্স ডায়াগ্রাম তৈরি করতে পারি আর কি। তো সুতরাং কোয়েরিগুলো আমরা গ্রাফিক্যালি যদি চিন্তা করি না, বুঝতে খুব সুবিধা হবে আর কি, যে কিভাবে আসলে এক্সিকিউশন হচ্ছে, বা এক্সিকিউশন প্ল্যানটা তৈরি করা আর কি, যে কোনটার সাথে কোনটা কার্টেশিয়ান প্রোডাক্ট আগে হবে, কোনটা পরে হবে, সেটা একটা ট্রি ডায়াগ্রামে দেখানো আর কি। এখানে কিছু ইকুইভ্যালেন্সই আছে, মানে মানে একটা ইকুইভ্যালেন্স, একটা এক্সিকিউশন ইকুইভ্যালেন্স আর একটা এক্সিকিউশন ইকুইভ্যালেন্স, কিন্তু 3 রকমের ইকুইভ্যালেন্স দেখানো যায়। প্রথমটা আমি দেখো প্রথমটা হলো যে E1 আর E2 আমাদের দুটো টেবিল আছে, এটা কার্টেশিয়ান প্রোডাক্ট যেটা হবে, যদি আমি চেঞ্জ করি E2 আর E1, তার কার্টেশিয়ান প্রোডাক্ট সেম হবে, ইকুইভ্যালেন্স, মানে এইটা যা এইটাও তাই আর কি, ইকুইভ্যালেন্স। এটা হলো রুল নাম্বার 1। আমার এটা খুব ইজি। রুল নাম্বার 2টা কি, এরকম আর কি, E1 E2 কার্টেশিয়ান প্রোডাক্ট করার পরে E3 এর সাথে কার্টেশিয়ান প্রোডাক্ট করা হচ্ছে। এই যে E1 E2 এর সাথে আগে কার্টেশিয়ান প্রোডাক্ট হচ্ছে, তারপরে যে রেজাল্ট হবে তার সাথে E3 কার্টেশিয়ান প্রোডাক্ট করে আমাদের ফাইনালি
রেজাল্ট যেটা পাবো সেম রেজাল্ট পাবো এইভাবে আর কি, মানে এই যে E2 আর E3 আগে আমি কার্টেশিয়ান প্রোডাক্ট করে যেটা পাবো রেজাল্টের সাথে আমি E1 কে কার্টেশিয়ান প্রোডাক্ট করলে সেম রেজাল্ট পাবো আর কি। অর্থাৎ এই দুটো এক্সিকিউশন কিন্তু একেবারে ইকুইভ্যালেন্ট। আমরা বুঝতে পারছি। থার্ড নাম্বার রুলটা কি? থার্ড নাম্বার রুলটা একটু ডিফারেন্ট। দেখো E1 এর সাথে E2 কার্টেশিয়ান প্রোডাক্ট করার পরে আমরা একটা সিলেক্ট অপারেশন এখানে ইমপ্লিমেন্ট করেছি। এটা সিলেক্টটা কার উপরে? সেটা ধরে নাও যে E1 এর উপরে বেস করে সিলেক্ট অপারেশন হয়েছে। তাহলে এইটার ইকুইভ্যালেন্ট হবে E1 কে E1 এর উপরে আগেই আমি সিলেক্ট অপারেশন করব, এই যে সিলেক্ট অপারেশন আগেই করব, করার পরে E2 এর সাথে কিন্তু আমি কার্টেশিয়ান প্রোডাক্ট করব, এটা কিন্তু সেম রেজাল্ট পাবো। এখন দেখে বোঝা যাচ্ছে এইটা কিন্তু মোর এক্সপেন্সিভ হবে, এটা কিন্তু লেস এক্সপেন্সিভ হবে, কারণ আগে আমি কমিয়ে নিচ্ছি, E1 থেকে কমিয়ে নিচ্ছি তারপর আমি কার্টেশিয়ান প্রোডাক্ট করছি, কিন্তু দুটোর বেলায় সেম রেজাল্ট পাওয়া যাবে। এই তিনটা মোটামুটি আমাদের এটার ইকুইভ্যালেন্স রুল আছে। এইখানে যে আগে যে প্রবলেমটা ছিল আর কি, হ্যাঁ, সেটা যদি আমরা ওরকম আমাদের রুলস ইমপ্লিমেন্ট করি আর কি, এই যে এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে ওইটা, যে ব্রাঞ্চ স্কিমেটা কেমন ছিল, ব্রাঞ্চ নেম, তাই না, ব্রাঞ্চ সিটি, অ্যাসেট, অ্যাকাউন্টটা কেমন ছিল, অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ ডিপোজিটর ছিল, কাস্টমার নেম, অ্যাকাউন্ট নাম্বার। তাহলে ওই যে ব্রুকলিন সিটিতে যাদের যাদের অ্যাকাউন্ট আছে তাদেরকে বের করতে গেলে আমি কি করতে পারি, যে এইখানে কি হয়েছে দেখো, এটা তিনটাই কিন্তু আসলে কার্টেশিয়ান প্রোডাক্ট করা হয়েছে, আর এখানে কোনো অপটিমাইজেশন ইউজ করা হয়নি। তাহলে এই যে এইটার মতো অনেকটা, এটাকে যদি আমি রুল 3 অ্যাপ্লাই করি তাহলে কি হবে? রুল 3টা কি ছিল, এই দুটো কার্টেশিয়ান প্রোডাক্ট করে যেটা পরে আমরা কি করছিলাম, একটা কন্ডিশন অ্যাপ্লাই করছিলাম, কিন্তু এখানে রুল 3তে আগেই কন্ডিশন ইমপ্লিমেন্ট করে দেবো আর কি। তাহলে কি হয়েছে, এই যে এই জায়গাটায় এইখানে ব্রাঞ্চে রুল 3টা ইমপ্লিমেন্ট করা হয়েছে। এই যে ব্রাঞ্চটা কোন রুলটা, এই যে ব্রাঞ্চ সিটি ইকুয়াল টু ব্রুকলিন। আর এখানে কি করা হচ্ছিল, এখানে সবগুলো কার্টেশিয়ান প্রোডাক্ট করার পরে এইটা ইমপ্লিমেন্ট করা হচ্ছিল। তো এইটা যেটা হবে ঠিক এই রুল 3তে, যে সবগুলো কার্টেশিয়ান প্রোডাক্ট করার পরে এই সিলেক্ট অপারেশন বা কন্ডিশনটা ইমপ্লিমেন্ট করলে যেটা হবে সেম রেজাল্ট হবে। ওই ওই টেবিলের উপরে আগে আমি কন্ডিশনটা ইমপ্লিমেন্ট করে দিলাম, করে তারপরে আমি পরবর্তীগুলো কার্টেশিয়ান প্রোডাক্ট করলো, সেম হবে যে এই যে এটার মতো রুল 3। তাহলে এইখানে কিন্তু রুল 3 ইমপ্লিমেন্ট করলে এটা এই ডাটাবেসটা বা এই এক্সিকিউশনটা অনেক অপটিমাইজড হবে, মানে লেস কস্টলি হবে, অর্থাৎ আমাদের টেম্পোরারি ফাইলের সাইজ কিন্তু অনেক কমবে, আইও কস্ট কমে যাবে আর কি। মনে হয় বুঝতে পারছো। এখানে রুল 2টা কিভাবে ইমপ্লিমেন্ট করা যাবে, এই যে suppose we have modify our original query to restrict attention to customers who have a balance over, আমি এখানে বের করতে যাচ্ছি কাদের ব্যালেন্স এই যে 1000-এর বেশি আছে। তখন আমি কি করছি এখানে তাহলে দুটো কন্ডিশন এসে গেল। একটা কি কন্ডিশন, যে যারা বুকলিনে আছে এবং যাদের অ্যাকাউন্ট বা ব্যালেন্স 1000-এর চেয়ে বেশি আছে, এই দুটো কন্ডিশন দিলাম, কিন্তু এখানে কিন্তু কোনো, এটা কার মতো হয়েছে, ব্রাঞ্চ আমরা কি করছি, অ্যাকাউন্ট কার্টেশিয়ান প্রোডাক্ট হলো ডিপোজিটর, তার সাথে ব্রাঞ্চকে কার্টেশিয়ান প্রোডাক্ট করছি, তারপরে কন্ডিশন ইমপ্লিমেন্ট করছি। ঠিক দেখো এটার মতো আর কি, যে এই যে এটা এই দুটো কিন্তু একই রকম, তাই না? এই যে এই যে ব্রাঞ্চ, আচ্ছা অ্যাকাউন্ট আর ডিপোজিটার কার্টেশিয়ান প্রোডাক্ট করে যেটা হয়, তার সাথে ব্রাঞ্চকে কার্টেশিয়ান প্রোডাক্ট করে যেটা হবে সেম হবে। এই ব্রাঞ্চটা আগে চলে আসছে, তারপরে এটা রুল 2 আর কি, অ্যাকাউন্টকে যদি আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট করি তারপরে ডিপোজিটার কার্টেশিয়ান প্রোডাক্ট করে সেম থিং হবে আর কি।
এইভাবে ইকুইভ্যালেন্ট দেখা যাবে আর কি এটা। আচ্ছা, এইটাকে দেখো এখন কি করতে পারি, আরেকটু আমরা অপটিমাইজ করতে পারি। এই যে যেমন এইটা প্রথমে আমরা কি করলাম, রুল 3 ইমপ্লিমেন্ট করলাম এখানে। হ্যাঁ, রুল 3 ইমপ্লিমেন্ট করলে কি হবে, এই যে এই দেখো এইখানে এইটার উপরে আমরা কি করলাম, প্রথমে ব্রাঞ্চ এবং অ্যাকাউন্টে আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট করে এর উপরে ইমপ্লিমেন্ট করা হয়েছে আর কি, কোনটা, এই দুটো কন্ডিশন ইমপ্লিমেন্ট করা হয়েছে। সেখানে আমরা কতগুলো রেকর্ড পাইছি, মাত্র 20টা রেকর্ড পেয়েছি ধরো। তার সাথে কার্টেশিয়ান প্রোডাক্ট করা হচ্ছে কত, 100। আর এইটা কি ছিল, এখানে হয়তো ছিল 100 ছিল, এখানে ছিল 100, এখানে ছিল 100। তো প্রথমে 100 কিন্তু 10,000 এখানে হবে। 10,000কে আমি যদি কন্ডিশন ইমপ্লিমেন্ট করি তখন মাত্র 20টা রেকর্ড হবে। আর ফাইনালি 20টা রেকর্ড কিন্তু এই 100টা রেকর্ডের সাথে কার্টেশিয়ান প্রোডাক্ট হবে, মোট হবে অনলি 2000 রেকর্ড হবে। এটাকে কিন্তু আরো আমরা অপটিমাইজ করতে পারি। এটা হলো রুল 3। আচ্ছা, আরো অপটিমাইজ কি করতে পারি, যে প্রথমে আমি কি করব, এই ব্রাঞ্চের উপরে কিন্তু আমি প্রথম কন্ডিশনটা ইমপ্লিমেন্ট করব, এই যে ব্রুকলিন কিনা, তাহলে 50টা রেকর্ড পাবো। আর এই যে ব্যালেন্সের উপরে আবার কিন্তু ইমপ্লিমেন্ট করব। তারপরে কিন্তু যেমন এইখানে দেখো যে ব্রাঞ্চ সিটি ব্রুকলিন, এই যে ব্রাঞ্চের উপরে আমি ইমপ্লিমেন্ট করলাম আগে, ধরো এখানে আমি 10টা রেকর্ড পেয়েছি আর কি। আবার যাদের ব্যালেন্স 1000-এর উপরে, এদেরও অ্যাকাউন্ট থেকে আর কি, এদের 10টা পাইছি। তাহলে এখানে কত হলো, 10 গুণ 10 মাত্র 100টা রেকর্ড পাবো। কার তুলনায় এই যে এখানে 10,000 পাচ্ছিলাম, সরাসরি গুণ করলে কিন্তু আমরা 10,000 পাচ্ছিলাম। তাহলে এইটা সবসময় কি করতে হবে, এই জন্য এই যে রুল 3টা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে হবে। আগে আমরা কি করলাম, রুল 2 ইমপ্লিমেন্ট করে কিন্তু এইভাবে, এটা আমাদের কি ছিল, প্রথমে সরাসরি ছিল এই যে এরকম ছিল কি, ব্রাঞ্চ মানে অ্যাকাউন্ট মাল্টিপ্লাইড বাই বা কার্টেশিয়ান প্রোডাক্ট ডিপোজিটার, এটাকে জাস্ট ইকুয়াল রুল 2 ইমপ্লিমেন্ট করে উল্টা করে নিলাম আর কি। ব্রাঞ্চ আগে, ব্রাঞ্চ এবং অ্যাকাউন্ট আগে আমি কার্টেশিয়ান প্রোডাক্ট করে নিলাম। তো ওইটা করতে গিয়ে কিন্তু আমাদের এরকম ঘটনা ঘটছে, তাই না? এর সাথে দুটো কন্ডিশন আছে, এই যে ব্রাঞ্চ সিটি ইকুয়াল টু ব্রুকলিন এবং ব্যালেন্স হলো 1000-এর উপরে। তা আরো এটাকে এখানে আবারও কিন্তু ওই থার্ড রুলটা ইমপ্লিমেন্ট করা যায় কিভাবে, ওই যেটা এখানে করা আছে আর কি, যে ব্রুকলিন আগে, ব্রুকলিনের উপরে কিন্তু আমি ইমপ্লিমেন্ট করব যে কয়টা টাপল আছে ব্রুকলিনের, আর কি করব, অ্যাকাউন্টে কতগুলো অ্যাকাউন্ট আছে 1000-এর চেয়ে উপরে। এখানে দেখা গেল যে মোটে এখানে 10টা আছে, এই যেখানে 10টা আছে টাপল, এখানে 10টা। এরপরে আমি কার্টেশিয়ান প্রোডাক্ট করব। তাহলে প্রথমে আমি রুল 2 ইমপ্লিমেন্ট অ্যাপ্লাই করলাম, তারপরে রুল 3 অ্যাপ্লাই করছি। এতে সাইজটা অনেক কমে যাবে, মাত্র 10,000 জায়গায় মাত্র 100টা হচ্ছে। এইভাবে কিন্তু আমাদের ইমপ্লিমেন্টগুলো করতে হবে আর কি। যেখানে ফাইনালি ওটা দেখানো হয়েছে, তো ছবিতে কিন্তু এটা আছে, এই যে এখানে এই যে এই ব্রাঞ্চের উপরে প্রথমে ইমপ্লিমেন্ট করা হলো এই কন্ডিশনটা, এখানে 10টা টাপল আছে। আবার অ্যাকাউন্টের উপরে ইমপ্লিমেন্ট করা হলো এই কন্ডিশনটা, এখানে 10টা আছে। এই দুটো 10 মিলে আসলে মোট 20টা, এই যে 20টা, এই 20টার সাথে তখন এই 100টা ডিপোজিটরকে আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট করবো আর কি। ছবিতে অনেকটা এরকম, ছবিতে দেখো কি ছিল, প্রথম ছবিটা ছিল যখন আমি কোনো কিছু মানে ইনিশিয়াল এক্সপ্রেশন ট্রি, যে এখানে কোনো মানে অপটিমাইজেশন টেকনিক ইউজ করা হয়নি। তাহলে প্রথমে অ্যাকাউন্ট আর ডিপোজিটার কার্টেশিয়ান প্রোডাক্ট, তার সাথে ব্যালেন্স কার্টেশিয়ান প্রোডাক্ট হলো ব্রাঞ্চের, এবং ফাইনালি এই কন্ডিশনটা ইমপ্লিমেন্ট করা হচ্ছিল আর কি। এখানে কি হয়েছে অপটিমাইজেশন টেকনিকে, প্রথমে এই যে ব্রাঞ্চের উপরে এই যে ব্রুকলিন এই কন্ডিশন ইমপ্লিমেন্ট করা হয়েছে, তাহলে এখানে 10টা রেকর্ড পাওয়া গেছে। আবার অ্যাকাউন্টের উপরে এই কন্ডিশন ইমপ্লিমেন্ট করা হয়েছে, তাহলে এখানে 10টা রেকর্ড পাওয়া গেছে। তাহলে এখানে হলো
হ্যাঁ, দুটো মিলে আসলে 20 হবে, তাই না? এখানে 20টা হবে আসলে। এই 20টার এখানে আমাদের 100টা যেটাই থাকবে, ফাইনালি 2000টা হবে আর কি। তাহলে ফাইনালি কি দাঁড়ালো তাহলে আমাদের? The different evaluation plans for a given query have different cost. The query having least cost is selected by optimizer. কস্ট মানে ওই যে আমি একটা ইয়ে বলে দিলাম যে এর একটা এলিমেন্ট হলো যে নাম্বার অফ টাপল ইন টেম্পোরারি ডেটাবেস, মানে টেম্পোরারি যে টেবিলটা তৈরি হবে এখানে কতগুলো থাকবে আর কি, কতগুলো টাবল থাকবে। কতগুলো টাবল থাকা মানে কি, এগুলো আসলে আবার হার্ড ড্রাইভ থেকে আমাদের মেমোরিতে নিয়ে আসতে হবে। যত কম কস্ট মানে আয়ো কস্টটা কম হবে আর কি, সোজা কথা। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখার একটু চেষ্টা করি। অপটিমাইজার তো আছেই। আমাদের কি ছিল, ইউজ স্টুডেন্ট, একটু দেখি কি আছে স্টুডেন্টে, স্টার ফ্রম ইনফো, তাই না? স্টুডেন্ট ডাটাবেজে ইনফো আমি কতদিন দেখছিলাম, তাই না? রোল নাম্বার আছে, সিজিপি আছে, ডিওন আছে, এখানে কত 1 লাখ রেকর্ড আছে। আচ্ছা, আর একটা টেবিল আমাদের আছে, সেটা ডিপার্টমেন্ট টেবিল। সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট। দেখি এখানে কি আছে। এখানে দেখো ডিপার্টমেন্ট নাম 50টা, না সরি 10টা ডিপার্টমেন্ট আছে এবং এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের নামগুলো আছে। এখন আমি একটা কোয়েরি লিখবো, খুব কেয়ারফুলি দেখো, যে যারা, আমি একটু দিচ্ছি, যারা সিএসসি ডিপার্টমেন্টে পড়ে না আর কি, দোজ হু আর নট স্টাডিং ইন সিএসসি ডিপার্টমেন্ট, তাদের ইনফরমেশন গুলো চাচ্ছি আসলে। তাহলে সিলেক্ট স্টার কি লিখবো আমরা, ফ্রম স্টুডেন্ট এস, আর একটা হলো ডিপার্টমেন্ট, তাই না? ডিপার্টমেন্ট ডি, আমি একটু সংক্ষেপ করে নিলাম। হোয়ার কন্ডিশনটা কি, হোয়ার এস ডিওনো ইকুয়াল টু কি হবে, ডিওনো ডি ডট ডিওনো। দুটো কন্ডিশন থাকবে, তাই না? এটা একটা, আর এন্ড কি হবে, এন্ড মনে হয় এটা নাকি, এন্ড সরাসরি লিখতে বসতে হবে নাকি? জি স্যার, এএনডি লিখতেই হবে। এন্ড, হ্যাঁ, এন্ড কি লিখতে হবে, কোয়ারিটা বোঝা গেছে। কোয়ারিটা হলো আমরা চাচ্ছি যে ওই সমস্ত স্টুডেন্ট ইনফরমেশন যারা সিইসি ডিপার্টমেন্টে পড়ে না, স্টাডি করছে না আর কি। তাহলে কি লিখবো, ডি ডট নেম, তাই না? মানে ডিপার্টমেন্টের নেম যাদের নট ইকুয়াল টু সিএসসি। ঠিক আছে না দেখাটা? জি স্যার। আচ্ছা, এটা আমি লিখছি, দেখো এখানে। হ্যাঁ, পেয়ে গেছি। দেখো কার্টেসিয়ান প্রোডাক্ট করলে কি হয় আর কি। হ্যাঁ, এই যে ডিওনো ম্যাচিং হয়ে গেছে, 10 ম্যাচিং হয়ে গেছে, এগুলো সব মেকানিক্যালে পড়ে এই সমস্ত ছাত্র, যারা সিএসসি কিন্তু নাই এর মধ্যে, তাই না?
তাহলে আমরা একটা কোয়ারি পেলাম, এবং এই কোয়ারিটা আমরা দেখি তো কি অবস্থা। আচ্ছা, তার আগে আমি একটু টাইম মানে কস্ট ক্যালকুলেশন করব। কস্ট ক্যালকুলেশনটা সেট স্ট্যাটিস্টিক্স একটা হলো আইও কস্ট আর একটা হলো আমাদের টাইম অন লিখে দিই, তাই না? তাহলে আমি আবার যদি এটাকে রান করি, আমি রান করলাম, আগের কোয়ারি পাওয়া গেছে। আমি এখানে মেসেজ যদি যাই, এখানে দেখা যাচ্ছে যে সিপিইউ টাইমটা আর এখানে আমাদের এলাপস টাইমটা, কিন্তু এলাপস টাইমটা খুব ইম্পর্টেন্ট, যে ডাটা ট্রান্সফারে কত সময় লাগলো। 856 মিলি সেকেন্ড সময় লাগছে। আচ্ছা, এই কোয়ারিটা আমি একটু অপটিমাইজ করবো, চেঞ্জ করবো আর কি। ঠিক আছে, আমি এটা একটু কপি করে নিয়ে যাচ্ছি। আমি আর একটা কোয়ারি তৈরি করবো, নিউ কোয়ারি তৈরি করছি, নতুন জায়গায় গেলাম, এটা পেস্ট করে দিলাম। এবার আমি কি করব, সিলেক্ট স্টার ফ্রম আচ্ছা, হোয়ার কন্ডিশন আমি লিখবো স্যার আগে মনে হয় ফিল্টার করতে হবে না, মানে সিএসসি গুলোকে বাদ দিয়ে তারপর হচ্ছে টেবিল রান দিতে হবে। ওটা পরে লিখছি। হোয়ার ডিওনো, হ্যাঁ, ডিওনো ইন, হ্যাঁ, ইন। এইখানে আমি কি করব, স্যার আমরা যখন ফর্ম লিখতেছি ফ্রম ইনফো না লিখে একটা কোয়েরির আউটপুট থেকে ফর্ম নিলে ওরকম পড়াইছিলেন না কিছুক্ষণ আগে? থামো, আমরা একটু লিখে আপনি চেষ্টা করতে। কোয়েরির অ্যানসারটা হচ্ছে স্যার কার্টেসিয়ান প্রোডাক্ট করছিলেন। হ্যাঁ, আগে আমি সিলেক্ট করবো থেকে, দেখো আমি এইটা লিখবো, হ্যাঁ, আমি লিখবো আমি লিখতে চাচ্ছি এরকম একটা কিছু লিখবো, যে সিলেক্ট ডিওনো, ঠিক আছে, ডিওনো ফ্রম ডিপার্টমেন্ট, হ্যাঁ, ঠিক আছে, হোয়ার এখানে দরকার নাই, হোয়ার এই যে ডিটি দরকার নাই, হোয়ার নেম। তাহলে এইখানে কি হইলো, এই কোয়ারিটা আসলে ডিপার্টমেন্ট থেকে সেই ডিপার্টমেন্টগুলো সিলেক্ট হয়ে গেল, যে যারা সিএসসি, সেই ডিপার্টমেন্ট মানে যাদের যে ডিপার্টমেন্টের নাম সিএসসি না আর কি, সোজা কথা, বোঝা গেল? এই ডিওনো নাম্বারগুলো সিলেক্ট করে কোত্থেকে, ডিপার্টমেন্ট টেবিল থেকে, যেই ডিপার্টমেন্ট টেবিলের নাম সিএসসি নাও। আমরা বুঝতে পারছি, বুঝতে না? আচ্ছা, আচ্ছা, এইখানে একটু ভেজাল আছে। আচ্ছা, এইটা যদি আমি তুলে দিই, আমি ইনফো টেবিল থেকে কি করছি, ইনফো টেবিলে কিন্তু কি আছে, স্টুডেন্টদের ওই যে তাদের পার্সোনাল ইনফরমেশন গুলো আছে, সেগুলো মানে দিচ্ছি। হোয়ার কন্ডিশন কি দিচ্ছি, হোয়ার ডিউনো তাদের ডিউনো কোনগুলো হবে, সেগুলো এইটার সাথে যদি ম্যাচিং থাকে আর কি। এই ডিউনো গুলো ম্যাচিং থাকবে কার সাথে, যাদের ডিপার্টমেন্ট সিএসসি নাম। এটা কি বোঝা গেছে? এটা মানে জি স্যার। জি স্যার। মানে এই যে এইটা তো আমাদের টেবিল ছিল, তো স্টুডেন্ট টেবিল ছিল, এটা স্টুডেন্ট টেবিল ছিল। এখানে একটা ডিওনো ফিল্ড ছিল। আমি বলছি যে স্টুডেন্ট টেবিল, এই যে স্টুডেন্ট টেবিল
বা ইনফো টেবিল থেকে টাপলগুলো সিলেক্ট করো কাদেরকে, ওই সমস্ত ডিওনো যাদের ম্যাচিং এই কোয়ারির সাথে আছে আর কি। তাহলে আমি এইটাকে ছোট করে নিচ্ছি, কিন্তু আগে আগে এইটা কাজ হবে, তাই না? এখান থেকে আমি এই টেবিলকে ছোট করে নিচ্ছি, ডিপার্টমেন্ট টেবিলকে, তারপরে আমি ওইটার সাথে কার্টেশিয়ান প্রোডাক্ট করছি। দেখি এটা কি হয়, আমি একটু রান করার চেষ্টা করি। হ্যাঁ, এখানে কিন্তু কি আসছে, এখানে কিন্তু ডিপার্টমেন্টের নাম আসে নাই, কিন্তু ডিপার্টমেন্টের এটা কিন্তু কোয়ারি ঠিক হয়ে গেছে, কিন্তু খালি ডিও নোটে এসছে আসলে। আমি এখানে কিন্তু এই রোল অ্যান্ড সিজিপিটা নিয়ে আসছি আর কি। আচ্ছা দেখি এইটা কেমন সময় লাগলো। আগে কত ছিল, 8 কত জন, 800 কত ছিল, তাই না? সিপিইউ টাইমটা বেড়েছে, ইলেক্স টাইম কমেছে। হ্যাঁ, কিন্তু এই টাইমটা কমে গেছে আর কি, তাই না? তার মানে এগুলো যখন আমাদের আরো বড় কোয়ারি হবে, তখন কিন্তু এটা ড্রামাটিক্যালি কমে যাবে আর কি। দেখবা যখন আমরা ওইটা এক্সিকিউট করব না, ওই যে 1 দিয়ে আর কি একটা রেকর্ড, তখন দেখবে যে ড্রামাটিক্যালি করে। তোমরা এটা টেস্ট করে দেখবে আর কি। জাস্ট আমি দুটো টেকনিক দেখানোর চেষ্টা করলাম। এটা প্রোগ্রামটা লেখাই আছে, এখানে লেখাই আছে, কোথায় জানি না, সরি, এই যে এখানে আমি লিখে রাখছি। এটাই মনে হয় লিখে রাখছিলাম। তো তোমরা এইটার মানে আরো কিছু কোয়ারি আর কি, ঠিক আছে? এটা হলো আমি প্রথমটা হলো একদম কোনো রকম এখানে ওই অপটিমাইজেশন টেকনিক ইউজ করা হয়নি। আর দ্বিতীয়টা কিন্তু আমরা নিজেরাই একটা অপটিমাইজেশন টেকনিক ইউজ করছি আর কি। তাহলে এটার তুলনায় এটাই মানে কিন্তু কি হয়েছে, আমরা কিন্তু এই যে মানে ভিতরে কিন্তু এটার প্রথমটার জন্য কিন্তু অপটিমাইজেশন টেকনিক ইউজ করা হয় নাই। মানে এখানে কিন্তু বাই ডিফল্ট ইউজ করে নাই কিন্তু, তাই না? ইউজ করলে তো আমরা এরকমই পাইতাম। এসকিউএল সার্ভারে কিন্তু বাই ডিফল্ট এটা ইউজ করা হয়নি আর কি, যেভাবেই হোক। তখন আমরা এইটা টেস্ট করতে পারবো আর কি, বা এই ধরনের অন্য কোয়ারিও টেস্ট করে দেখতে পারবো। আমার মনে হয় তোমরা একটু টেস্ট করে দেখো যে এইভাবে কোয়ারি লিখলে আমাদের elapsed টাইমটা কমে কিনা। এই ছিল আমাদের মোটামুটি কোয়ারি অপটিমাইজেশন চ্যাপ্টারটা। আমাদের হাতে কিছুটা সময় আছে, চট করে আমরা একটু থার্ড চ্যাপ্টারে যাব আর কি। হ্যাঁ, এটা হলো এই চ্যাপ্টারটা সবচেয়ে বড় হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট। ট্রানজ্যাকশন কিভাবে আমরা ম্যানেজ করবো আর কি, তাই না? তো ট্রানজ্যাকশনটা কি আসলে? হ্যাঁ, তো ট্রানজ্যাকশনটা দেখো, ডেফিনেশনটা কি আছে, যে ট্রানজ্যাকশন যে সেট অফ কি অপারেশনস induced by a single user or application that should be considered as one undividable unit of work. আমার মনে হয় বোঝা গেছে যে এটা হলো সিকোয়েন্স অফ অপারেশনস, একটা ফাংশনের মতো আর কি। সিকোয়েন্স অফ অপারেশনস হবে এখানে, এবং সবগুলো অপারেশনকে একটা ইউনিট ওয়ার্ক হিসেবে দেখা হবে আর কি। এর মানে কি? এর মানে এই যে অপারেশনগুলোর মধ্যে কোনোটা যদি একটা ভায়োলেট করে বা কোনোটা যদি এক্সিকিউশন না হয়, তাহলে বোঝা যাবে কোনো পুরা কাজটাই হয় নাই। হইলে সবগুলোই হবে, না হয় কোনোটাই হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ। আমি ব্যাংকে টাকা তুলতে গেছি, সবকিছু ওকে হয়ে গেছে, পরে গিয়ে মানে কোন একটা কারেন্ট চলে গেছে, তো আমার তো তাহলে কি হবে? আমার তো দেখা গেল যে আমি টাকাই পাইনি, কিন্তু ওই যে ওদিকে আমার ব্যালেন্স আপডেট হয়ে গেছে, যে মাইনাস হয়ে গেছে ব্যালেন্স, তাহলে তো এটা তো বিরাট মানে ফল্ট হয়ে যাবে আর কি। তো তার মানে কি একটা স্টেপ হয়নি, লাস্টের স্টেপটা কিন্তু হয়নি। ওই যে টাকাটা যে আমার মানে বক্সে আসার কথা সেটা আসে নাই, ওই স্টেপটা হয় নাই। তাহলে বুঝতে হবে কোনো স্টেপই হয়নি, মানে আবার এটাকে রোল ব্যাক হয়ে যাবে, রোল ব্যাক বলা হবে, তাই না? আবার এটাকে প্রথম থেকে তৈরি করবে আর কি। এটাই হলো ট্রানজেকশন। তো ট্রানজেকশন জেনারেলি কি হয়, বিগিন দিয়ে শুরু হয়। যেমন এখানে দেখো একটা ট্রানজেকশনের এক্সাম্পল, যে বিগিন কি বলছে, যে সাপোজ এ কাস্টমার ওয়ান্টস টু উইথড্র 5,000 ফ্রম হিজ অ্যাকাউন্ট। তাহলে ট্রানজেকশন কিভাবে লিখতে হবে এটা? এই যে বিগিন দিয়ে শুরু হবে, এন্ড দিয়ে শেষ হয় জেনারেলি। তাহলে প্রথমে কি হলো, রিড, তাই না?
আমরা দেখি যে ব্যালেন্স কত আর কি, এটা আসলো মেমোরিতে, এবং ব্যালেন্স কি হলো, ব্যালেন্স মাইনাস 5000, এবং তারপরে কি হলো, রাইট ব্যালেন্স, মানে অর্থাৎ ব্যালেন্সটা আবার রাইট করা হলো। এই 3টে স্টেপের যদি কোনোটা প্রবলেম হয় তাহলে বলা হবে এই যে পুরো কাজটা বা পুরো ইউনিটটা আসলে বলতে হবে যে এটা ফেল করছে। যে এই দুটো হয়ে গেছে আর লাস্টেরটা হয় নাই, তাহলে কিন্তু বলতে হবে যে এটা এই ট্রানজ্যাকশনটা, এটা ট্রানজ্যাকশন নয় আর কি। ট্রানজ্যাকশন মানে সবগুলো অপারেশনই অবশ্যই সাকসেসফুল হইতে হবে। আচ্ছা, বেসিক অপারেশন কি হবে ট্রানজ্যাকশনে? বেসিক দুটো অপারেশন হবে, একটা হলো রাইট, একটা হলো রিড। মানে কোনো ডাটা আইটেম রিড করা, ধরো আমার ব্যালেন্সটা আমি রিড করতে চাচ্ছি, দেখতে চাচ্ছি, এটা একটা, আর ব্যালেন্সটা আপডেট করতে চাচ্ছি, তখন ওটাকে বলা হবে রাইট। আপডেট করা মানে এটা বেশি সিরিয়াস কিন্তু আপডেট করাটা, কারণ যখন আমি ট্রানজ্যাকশন করবো, মানে টাকা মানে উইথড্র করব বা সাবমিট করব, তখন কিন্তু আমার কিন্তু রাইট অপারেশন লাগবে। তো রাইটটা কিন্তু ডেঞ্জারাস, বুঝতে পারছো, খুব সেন্সিটিভ এটা। তো আর আর কিছু কিছু স্পেশাল কিন্তু অ্যাকশন আছে, তার মধ্যে একটা হলো কমিট, এই যে কমিট একটা, আর একটা হলো অ্যাবর্ট। কমিটটা কি? অন সাকসেসফুল কমপ্লিশন অফ অল ইনস্ট্রাকশন অ্যাজ এ লজিক্যাল ইউনিট, মানে সবগুলো, মানে হয় কি, একটা ট্রানজ্যাকশনের লাস্ট স্টেটমেন্ট দেওয়া হয় কি কমিট, অর্থাৎ কমিটটা যদি এক্সিকিউট করে তাহলে বোঝা যাবে আসলে উপরের সবগুলো অপারেশন সাকসেসফুলি এক্সিকিউট করছে। আর না হলে কি হবে, না হলে এটা অ্যাবর্ট হয়ে যাবে। অ্যাবর্ট মানে আবার নতুন করে শুরু করো, বা এই ট্রানজ্যাকশন বন্ধ আর কি, অনেকটা রোল ব্যাকের মতো আর কি। যে এই যে টার্মিনেশন অফ অ্যান অনগোয়িং ট্রানজ্যাকশন হুইচ ফেসেস প্রবলেমস ইন কমপ্লিটিং অল দ্য ইনস্ট্রাকশনস, তখন বলা হবে এটা অ্যাবর্ট হয়ে গেছে। এই যে আমরা ট্রেনের টিকিট কাটতে গিয়ে সবকিছু ঠিকঠাক আছে, বিকাশে পে করতে গিয়ে তখন কিছু একটা ঝামেলা, বলছে এটা সাফিসিয়েন্ট ইয়া নাই আর কি, ব্যালেন্স ইনসাফিসিয়েন্ট, তখন কি হবে, আমি যে সিটটা বুক করে রাখছিলাম অলরেডি, আমার জন্য বুক করে দিয়েছিল, ওই সিটটা কি হবে, আবার ফেরত দিয়ে দিতে হবে কিন্তু, তাই না, আনবুক করতে হবে। অর্থাৎ আগে যে ট্রানজেকশন গুলো, আমার অপারেশন গুলো আমি এক্সিকিউট করেছিলাম, এই সবগুলো কিন্তু আমি ইনভ্যালিড হয়ে যাবে, মানে আগের অবস্থানে ফেরত যেতে হবে। এটা হলো অ্যাবর্ট বা রোল ব্যাক। If transaction completed successfully, it can be committed. If not, it needs to be rollback. Rollback মানে আবার নতুন করে শুরু করো, পূর্ব অবস্থায় চলে যাও, আগের স্ট্যাটাসে দিয়ে শুরু করো। এখানে রিড এবং রাইট অপারেশন সম্বন্ধে ডিটেলস বলা আছে, তোমরা একটু দেখবা। রিড অপারেশনটা কি, ফাইন্ড দ্য অ্যাড্রেস অফ দ্য ডিস্ক, কোথায় আছে ওই যে ডিস্ক ব্লকটা বের করে, কপি দ্য ডিস্ক ব্লক টু দ্য বাফার ইন দ্য মেন মেমোরি, বাফারে নিয়ে আসে ওটা। কপি আইটেম এক্স ফ্রম দ্য বাফার টু দ্য প্রোগ্রাম ভ্যারিয়েবল, তার মানে একটা বাফার থাকে কিন্তু, না, তার মানে আমাদের হার্ড ড্রাইভ আছে, না, এই হার্ড ড্রাইভে মেইন ডাটা আছে, এটা হার্ড ড্রাইভ, এখানে ডাটা, এখান থেকে কি আসছে, এখানে একটা বাফারে এসে প্রথমে স্টোর হয়, এখান থেকে বাফারে, এরপরে আমাদের যেটা প্রোগ্রাম আমরা লিখি, এই প্রোগ্রাম ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল এক্স ইকুয়াল টু কিছু একটা, তাই না, এক্স ইকুয়াল টু ডাটা, তাহলে আমাদের এখান থেকে বাফার থেকে এইখানে প্রোগ্রাম ভ্যারিয়েবল, তাহলে এইখানে যেটা চেঞ্জ করব, সেটা হয়তো বাফারে চেঞ্জ হয়েছে, কিন্তু এইখানে কিন্তু চেঞ্জ হবে না, যতক্ষণ না কমিট আসলে তারপরে এখানে কিন্তু চেঞ্জ হবে। তবে রিডের ক্ষেত্রে তো চেঞ্জ হবে না, রাইটের ব্যাপারে এই ঘটনাটা ঘটবে আর কি, এটার খেয়াল রাখতে হবে। এরপরে কি আছে দেখি, এরপরে এগুলো তোমরা সবাই জানো, মানে অ্যাসিড প্রপার্টিজ, যে প্রথমটা এ ফর অটোমেসিটি, 2 ফর কনসিস্টেন্সি, 3 নম্বর হলো আমাদের আইসোলেশন, আর এটা ডিউরেশন। একটা এক্সাম্পল দিচ্ছি, বিগিন হচ্ছে, দেখো, রিড এ, একটা অ্যাকাউন্ট আমি রিড করলাম, ধরে নাও এখান থেকে আমি $50 আমি
মাইনাস করছি অত উইথড্র করছি না, এটা আসলে কি একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করা আর কি, তাই না? এ অ্যাকাউন্ট থেকে বি অ্যাকাউন্টে আমরা টাকা কিছু বা কিছু ডলার ট্রান্সফার করছি, তাহলে কি হবে, এ অ্যাকাউন্ট থেকে মাইনাস হবে, দিয়ে ওটা রাইট হয়ে যাবে, আর ওই ওই অ্যামাউন্টটাই দেখো 50 অ্যামাউন্ট হলো বি অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে আর কি, দিয়ে রাইট হয়ে যাবে বি। রাইট মানে মানে ডাটাবেজে পার্মানেন্টলি রাইট করবে কখন, যখন এটা এটা আসলে বাফারে রাইট, এটা বাফারে রাইট, এটাও বাফারে রাইট। আর এই কমিট মানে একদম পার্মানেন্টলি ডাটাবেজে আপডেট হয়ে যাবে আর কি। তো বুঝতে পারছো, যতক্ষণ কমিট না হবে ততক্ষণ কিন্তু ডাটাবেজ আপডেট হবে না, মানে হার্ড ড্রাইভে আপডেট হবে না। অন্য এই রাইটগুলো কি, এই রাইটগুলো কিন্তু ওই প্রোগ্রামে আপডেট হয়েছে কিংবা বাফারে আপডেট হয়েছে। যখনই কমিট আসবে তখনই বাফার থেকে হার্ড ড্রাইভে এটা আপডেট হয়ে যাবে। আমার মনে হয় বুঝতে পারছো এটা। এইখানে এইখানে অটোমেসিটিটা কি, মানে কনসেপ্ট অনেকটা এরকম যে শুডন্ট টেক মানি ফ্রম এ উইদাউট গিভিং ইট টু বি, মানে সব অপারেশনগুলো হইতে হবে। আমি খালি এই অপারেশনটা হইলো, সরি এই অপারেশনটা খালি হয়েছে যে এ মাইনাস বি, তখনই কারেন্ট চলে গেছে, বা রাইট হয়েছে এ, কারেন্ট চলে গেছে, বিতে তার টাকাই তো যায়নি তাহলে, বা কিছু একটা ফেল হয়ে গেছে অপারেশন, মানে কিছু একটা প্রবলেম হয়েছে, তাহলে এক জায়গা থেকে টাকা চলে গেছে কিন্তু ওই টাকাটা অন্য জায়গায় যায়নি। অর্থাৎ এটা মানে অ্যাটমিসিটি, এটা মানে এটা হয়নি, মানে অ্যাটমিসিটি মানে প্রত্যেকটা অপারেশন হইতে হবে। স্যার আমরা যখন রাইট এ বা রাইট বি লিখতেছি, এই আপডেটটা কি শুধুমাত্র বাফারে হচ্ছে নাকি ডাটাবেজেও চেঞ্জ না, হচ্ছে? বাফারে হচ্ছে এটা। তাহলে স্যার a বাফারে, ইকুয়াল টু -50 এটা বাফারে হচ্ছে না? এটাও বাফারে হচ্ছে আর কি। এটার জন্য এর জন্য একটা বাফার আছে, এর জন্য একটা বাফার, এখানে একটা বাফার এ, ঠিক আছে, আর এই বির জন্য একটা বাফার বি, ঠিক আছে। ধরো এতে কত ছিল, এতে ধরো 500 ছিল, $500 ছিল, তাহলে কি হবে, বাফারে যখন রাইট করলাম তখন 450 হবে এটা, ঠিক আছে। আর ইতে কি হবে, বিতে কি হবে, বিতে ধরো আগে 200 ছিল, 200 ছিল, তাহলে এখন হবে 250। এটা বাফারে, কিন্তু ডাটাবেজে কিন্তু 500 আর 200 আছে কিন্তু। স্যার যখনই তাহলে কি কমিট, এই যে a ইকুয়াল টু a-50 এই কাজটা হচ্ছে র‍্যামে, আর রাইটে যখন লিখতেছি তখন a এর বাফারে আপডেট হচ্ছে, এরকম জিনিসটা? হ্যাঁ, ওইটাও বাফার, এই বাফার মানে র্যামেই আছে আসলে, বুঝতে পারছো, র্যামেরই একটা অংশ বাফার আর কি। বাফার মানে তো একটা মেমোরি, ছোটখাটো টেম্পোরারি মেমোরি, মানে স্যার ঠিক আছে। আমার যে কনফিউশন ওটা হচ্ছে যে b ইকুয়াল টু যখন লিখতেছি তখনই তো ওর b এর মধ্যে হচ্ছে নতুন ভ্যালুটা চলে আসতেছে, ওটা আবার রাইট করতে। না, এটা তুমি বাফারে চিন্তা করো, এটাই তুমি দুটা তিনটা চিন্তা করো না, এটা হলো আমাদের, এটাই বাফার, এটাই বাফার। যখন এটা করছে তখন টেম্পোরারি একটা জায়গায় এটা এটা রাখতেছে, টেম্পোরারি জায়গায়, ঠিক আছে, ঠিক আছে হলো। যখন আমি কমিট দিচ্ছি তখন এইটা কিন্তু অরিজিনাল ডাটাবেজে গিয়ে এইটা আপডেট হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম এবার? আমার কনফিউশনটা স্যার একটু অন্য জায়গায় ছিল, যেমন আমরা যখন b ইকুয়াল টু b+50 লিখতেছি, হুম, তো b এর ভ্যালুতে আপডেট হচ্ছে, আপডেট হয়ে কোথায় থাকতেছে, রাইট করার আগে বাফারে থাকতেছে। বাফারে থাকতেছে, তাহলে হুম, রাইট করলে b এর ভ্যালু আবারও বাফারে আপডেট হচ্ছে। বাফারেই আপডেট, যতক্ষণ না কমিট আসতেছে ওই বাফারেই কাজ হয়ে যাচ্ছে আর কি। আমি দুইটা একই কাজ হলো হ্যাঁ, না স্যার? হ্যাঁ এই অংশটা বলো, স্যার কিছুটা কনফিউশন হয়েছে আর কি। বলো বলো কেন মানে কনফিউশন? নরমাল একটা প্রোগ্রামে আমরা যখন লিখি b+50, হ্যাঁ, ধরলাম সি প্রোগ্রামে, তাহলে কি b এর জন্য মেমোরিতে যে জায়গা ছিল ওই জায়গায় b এর ভ্যালুটা আপডেট হয়ে গেছে, হ্যাঁ, এরকম হয় মেমোরিতে না? আপডেট হয়েছে, তারপর মেমোরিতে আপডেট হয়েছে। তারপর তাহলে আবার রাইট লিখলে যদি জাস্ট ও আচ্ছা, মেমোরিতেই। না, এটা আসলে ওই যে ওইটা বোঝানোর জন্য আর কি, এই রাইট, এটা ডাটাবেজের সিনট্যাক্সটাই হলো বাফারে রাইট করতে হবে আর কি, ঠিক আছে। ওটা ধরে নাও যে তুমি ঠিকই বলছো যে ওই ওই বি মানে আসলে এই রাইট ছাড়া ওইটা হবে না আসলে, ওইটা এই কমান্ডটাই হলো রাইট, এখানে রাইট আপডেট করতে গেলে রাইট লিখতে হবে আর কি। বি হলো একটা প্রোগ্রাম ভ্যারিয়েবল, ঠিক আছে। প্রোগ্রাম ভ্যারিয়েবল ওই যে, তাহলে তোমাকে ওইটা চিন্তা করতে হবে যে প্রোগ্রাম ভ্যারিয়েবল একটা, আর একটা কিন্তু বাফার একটা,
এটা ভ্যারিয়েবল, এর বাফার হলো এইটা। ডাটা সবসময় বাফার থেকে রাখবে, কিন্তু বাফারে রিড করবে, বাফারে রাইট করবে। প্রোগ্রাম ভ্যারিয়েবলের সাথে সম্পর্ক নাই কিন্তু ডাটাবেজের। এই কারণে ইন্টারমিডিয়েট একটা কিন্তু জায়গা আমাদের বাফার, বুঝতে পারছো? বাফারও একটা মেমোরি, ধরে না প্রোগ্রাম ভ্যারিয়েবল মেমোরি, যখনই রাইট করছি তখন বাফারে রাইট হচ্ছে, এটা ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি স্যার। আর এটা হলো প্রোগ্রাম ভ্যারিয়েবল, দুটোই আর কি। আগে আগে চেঞ্জ হচ্ছে, তারপর আমি যখনই রাইট বলছি কোথায় হচ্ছে, বাফারে রাইট, মানে রেডি হয়ে গেল এখানে ডাটাবেসকে এটা আপডেট করার জন্য আর কি। কারণ ডাটাবেসের সাথে বাফারের সম্পর্ক, বুঝতে পারছো? কারণ হচ্ছে কি, আমি এখানে অনেক রকম অপারেশন করতে পারি। হ্যাঁ, আমি এখানে একবার বি ইকুয়াল টু প্লাস লিখলাম, বি মাইনাস, অনেক রকম বি কে অপারেশন করলাম। তারপরে আমি বারবার বাফারকে আপডেট করব না। আমি যখন বির সমস্ত কাজ শেষ, তারপরে আমি বাফারকে আপডেট করে দেবো। বুঝতে পারছো? জি স্যার। জেনারেলি বাফার একবার আপডেট হবে, কিন্তু ভ্যারিয়েবল অনেকবার আপডেট হইতে পারে একটা প্রোগ্রামের মধ্যে, ঠিক আছে? তুমি কনফিউজড? না স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, গুড। আচ্ছা, কনসিস্টেন্সিটা কি? মানে মানি ইজন্ট লস্ট অর গেইন, ওইটাই আর কি। যে মানে কনসিস্টেন্ট হলো যে ডাটাবেসটা বিফোর এবং আফটার কনসিস্টেন্ট থাকতে হবে। কিভাবে কনসিস্টেন্ট? এখানে আমি একটা জাস্ট এক্সাম্পল বলি, যে এর অ্যাকাউন্টে 500 ছিল আর বির অ্যাকাউন্টে কত ছিল, 200 ছিল। টোটাল তো আমাদের 500 তো থাকতে হবে ব্যাংকে, কারণ আমি ব্যাংক ট্রান্সফার করছি, একই 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 ব্যাংকে ট্রান্সফার করছি, তাহলে টোটাল অ্যামাউন্ট তো ঠিক থাকতে হবে। তাহলে দেখা গেল যে অপারেশনের পরে ব্যাংকের কমে গেছে আর কি। আমি তো কোনো কিছু এখানে মানে উইথড্র করিনি, আমি জাস্ট ট্রান্সফার করছি। তাহলে ট্রান্সফার করার পরেও যেন টোটাল অ্যামাউন্ট ওই 500 প্লাস 200 700 যেন থাকে আর কি। হ্যাঁ, তখন বলবো আমি এটা হলো কনসিস্টেন্ট আর কি। আইসোলেশনটা কি? মানে মানে আমি যেখানে অপারেশন করছি এটা অন্য আইসোলেট থাকতে হবে আর কি। হ্যাঁ, অন্য কেউ এখানে ঢুকতে পারবে না। অন্য কেউ মানে কি, ধরো আমি অ্যাকাউন্ট এ থেকে কিছু একটা কাজ করছি, অন্য কেউ আবার এই অ্যাকাউন্ট এ নিয়ে কাজ করতেছে আর কি। আমি এখান থেকে টাকা পাঠাচ্ছি, অ্যাকাউন্ট একই, এই অ্যাকাউন্ট থেকে অন্য জায়গায় টাকা পাঠানো হচ্ছে, এটা হবে না কিন্তু। মানে আমাদের ট্রানজ্যাকশন গুলো কি করতে হবে, আইসোলেটেড থাকতে হবে, আইসোলেশন থাকতে হবে। এখন বলতে পারো তাহলে কিভাবে এই প্যারালাল অপারেশন হবে, এগুলো পরে আমরা দেখবো আর কি। তাহলে আইসোলেশন থাকবে যে এই ট্রানজ্যাকশনটা যখন চলতে থাকবে, এই এ বা বির উপরে কোনো আর মানে কেউ যেন অ্যাক্সেস করতে না পারে আর কি। এটা হলো আইসোলেশন। আর ডিউরেবিলিটিটা কি? দ্য মানি ডাজ নট গো ব্যাক টু এ, যে আফটার ট্রানজ্যাকশন মানে এমনভাবে এটা আপডেট করতে হবে যেন এর টাকাটা, যে 500 থেকে $50 আমি নিয়ে নিলাম, যেন এর 450 হয় আর কি। যে উল্টা হয়ে গেছে, যে ওটা আপডেট হয়নি ঠিক মতো, তাহলে কিন্তু হবে না। মানে ট্রানজেকশনের পরে যেন এটা পার্মানেন্টলি চেঞ্জ হয়ে যায়, ডাটাবেসটা পার্মানেন্টলি চেঞ্জ হইতে হবে। কমিট ইউজ করিনি, খালি বাফার ইউজ করছি, তাহলে কিন্তু হবে না কাজ। রাইট ইউজ করছি, তাহলে পার্মানেন্ট চেঞ্জ করতে গেলে আমাকে কি করতে হবে, কমিট অবশ্যই ইউজ করতে হবে, তাহলে এটা পার্মানেন্ট। এক টেস্টের থেকে হ্যাঁ, এক টেস্টের থেকে আর একটা স্টেটে তখন চলে যাবে, কিন্তু ওটা তখন ওটার জন্য পার্মানেন্ট স্টেট। মানে এখন যে ধরো ট্রানজেকশন আগে কি আছে, এটা পার্মানেন্ট একটা স্টেট আছে, কিন্তু ট্রানজেকশন যখন আমি করতে থাকবো ইন দ্য মিন টাইম, কিন্তু একটা ভার্নারেবল একটা সিচুয়েশন তৈরি হবে, যতক্ষণ না আমি করছি, মানে ফাইনাল কমিট করছি। কমিট করার পরে ট্রানজেকশনটা কিন্তু কি হবে, পার্মানেন্টলি আমাদের ডাটাবেসকে আপডেট করে দিবে আর কি। তখন হবে কিন্তু আসলে ওটা পার্মানেন্ট হয়ে যাবে আর কি। তাহলে আগের স্টেজ আর পরের স্টেজ কিন্তু ওটাও একটা পার্মানেন্ট স্টেজ, প্রথমে যেটা ছিল, আবার কমিট হওয়ার পরে কিন্তু একটা পার্মানেন্ট স্টেজে চলে আসবে। এটা ডিউরেবিলিটি বলা হচ্ছে আর কি। তো ঠিক আছে, আজকে মনে হয় সময় মোটামুটি শেষ। আমরা ট্রানজেকশনটা আমরা নেক্সট
পরে ক্লাসে একটু কন্টিনিউ করবো আর কি। হ্যাঁ, এই চ্যাপ্টারটা কিন্তু বেশ বড়, অনেক কিছু জিনিস আছে আর কি। তাহলে অ্যাসিড প্রপার্টি পর্যন্তই থাকলো আমাদের, আমরা নেক্সট দিন এটা কন্টিনিউ করবো আর কি। আমি শেষ করছি। ওকে স্যার, আচ্ছা, স্যার আচ্ছা, আমাদের তোমরা কয়টা ক্লাস লাগবে? একটু অ্যাটেন্ডেন্স রাখতে হবে। কে রাখতেছো? স্যার আমি রাখছি অ্যাটেন্ডেন্স, 3 মিনিটটাই আছে স্যার। হুম। আর তুমি না থাকলে আরেকজনকে দায়িত্ব দিও, মানে তুমি যেদিন যদি অ্যাবসেন্ট থাকো আর কি। ভাই ওকে ওকে স্যার। আচ্ছা, ক্লাস কে যেন একটু প্রশ্ন করলে, ক্লাস কয়টা হবে? জি স্যার, আমাদের কয়টা হবে ক্লাস আর কি। লাগবে? হ্যাঁ, আর কিছু হবে আর কি। স্যার ফাইনাল এক্সাম কি জুলাইয়ের শেষে হবে? না, জুলাইতে মনে হয় হচ্ছে না, এই মাসে এক্সাম আমার- হবে না। স্যার আরেকটা বিষয় ছিল, আমরা যারা থিসিসের স্টুডেন্ট, আমাদের কিছু তো ছিল, কোশ্চেন ছিল স্যার। আচ্ছা, তোমরা থিসকে তোমরা একদিন আসো আমার এখানে ইয়েতে, মানে তোমরা একটু নিজেরা প্ল্যান করে জি স্যার। দুইটা আসতে হবে। আমি চাচ্ছি সপ্তাহে একদিন আচ্ছা, তোমরা আচ্ছা। আসবা, যারা থিস স্টুডেন্ট আছো, তাছাড়া কাজ আচ্ছা, হচ্ছে না। হ্যাঁ, জি স্যার। তো তার আগে কি একটু অনলাইনে বসার? হ্যাঁ, বসা যায়, অবশ্যই বসা যায়। আজকে আমি না, তাহলে আমি গ্রুপে সময় একটা- দেবো আর কি। হুম, আচ্ছা, আমি তাহলে গ্রুপে একটা মেসেজ দিয়ে রাখি, আপনার যেদিন সময় হবে আপনি করে দিন, ওকে, ঠিক আছে। টাইমটা জানিয়ে দিন। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।